এই ভিডিওতে আমরা আলোচনা করব তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি জিনিস তড়িৎচুম্বকীয় আবেশ? তো বলে রাখি, এই ধারণাটা কিন্তু তোমাদের দশম শ্রেণীতে ছিল। তড়িৎচুম্বকীয় আবেশ, ফ্যারাডের পরীক্ষা, এগুলো স্বাভাবিক ধারণাগুলো তোমার জানা আছে। তাও আমি সমগ্র ব্যাপারটাই আরেকবার তোমাদের সামনে আলোচনা করছি। তড়িৎচুম্বকীয় আবেশের প্রাথমিক যে ধারণা, সেটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে কতগুলো পরীক্ষা করেছিলেন বা পরীক্ষা করছিলেন। পরীক্ষা করতে করতে তিনি যে সিদ্ধান্তগুলো পেয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলোকে উনি পরবর্তীকালে সূত্রের সাহায্যে প্রকাশ করেন, যেগুলো ফ্যারাডের সূত্র বলে পরিচিত। পরে আলোচনা করছি। প্রথমত আলোচনা করব যে ফ্যারাডে কি পরীক্ষা করছিলেন, কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্টটা এলো। ফ্যারাডের পরীক্ষাটা ছিল খুব সিম্পল একটা পরীক্ষা। কিরকম? উনি একটা চুম্বক নিয়েছিলেন, দণ্ড চুম্বক, সিম্পল দণ্ড চুম্বক। সাপোজ এটা একটা দণ্ড চুম্বক। আরেকটা নিয়েছিলেন একটা কয়েল, কুণ্ডলী, খুব সিম্পল একটা কুণ্ডলী। সেই কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। এটা কত সিম্পল এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু একটা কয়েল, জাস্ট একটা তারের কুণ্ডলী যেরকম হয় সেরকম পরিবাহী তারের হতে হবে। উনার পরীক্ষা কি ছিল? প্রথমে উনার পরীক্ষাটা ছিল এরকম যে উনি কুণ্ডলীটাকে স্থির অবস্থায় রাখলেন। স্থির অবস্থায় রেখে এই চুম্বকটাকে ক্রমাগত কুণ্ডলীর দিকে অগ্রসর করলেন। যখন চুম্বকটাকে কুণ্ডলীর দিকে অগ্রসর করা হচ্ছে, দেখা যাচ্ছে গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষেপ হচ্ছে। গ্যালভানোমিটার অলরেডি তোমাদের কাছে নন। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা যায়। ইউ ক্যান মেজার কারেন্ট উইথ গ্যালভানোমিটার। তো এখানে আমরা মেজার করতে চাইছি না, আমাদের শুধুমাত্র ডিটেক্ট করলেই হবে। গ্যালভানোমিটার এমন একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট যেটা বর্তনীতে যদি লাগানো থাকে এবং বর্তনীতে খুব ন্যূনতম পরিমাণ প্রবাহ যদি প্রবাহিত হয়, তাহলে গ্যালভানোমিটার সেটাকে ডিটেক্ট করতে পারে বাই ডিফ্লেকশন। যে কাঁটাটা আছে সেই কাঁটাটা ডিফ্লেকশন দিয়ে। তো আরেকবার চলে যাই পরীক্ষাটায়। উনি কি করলেন? কুণ্ডলী স্থির রাখলেন, ম্যাগনেটটাকে ধীরে ধীরে কুণ্ডলীর দিকে অগ্রসর করলেন। যেই অগ্রসর করলেন, ওনার অবজারভেশন হচ্ছে দ্য ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের মধ্যে একটা ডিফ্লেকশন পেলেন। আচ্ছা, নিয়ে আস্তে আস্তে হঠাৎ করে থেমে দিলেন, মানে এরকম মনে আনছেন, আনতে আনতে স্টপ করলেন গ্যালভানোমিটারকে। যেই উনি স্টপ করলেন, দেখা গেল গ্যালভানোমিটারের কাঁটাটা স্থির হয়ে গেল, জিরোতে চলে গেল। মনে করো এখানে জিরো আছে, গ্যালভানোমিটার যেরকম হয় আর কি, এদিকে জিরো আছে, এদিকে আবার বাড়তে পারে, আবার এদিকেও বাড়তে পারে। আচ্ছা, এরপর উনি কি করলেন? আবার উনি ক্রমাগত আস্তে আস্তে আবার এগিয়ে নিয়ে এলেন। যখনই এগিয়ে নিয়ে আসছেন, মানে যতক্ষণ উনি মোশনে রাখছেন, দেখা গেল ততক্ষণ পর্যন্ত গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু ডিফ্লেকশন হচ্ছে। এরপর উনি গোটা ব্যাপারটাকে উল্টে দিলেন। উল্টে দিলেন মানে কি? ওনার মনে হলো ঠিক আছে, কাছে নিয়ে যাচ্ছি, ডিফ্লেকশন পাচ্ছি, তাহলে কি আস্তে আস্তে যদি দূরে নিয়ে যাই তাহলেও কি ডিফ্লেকশন পাবো? তো উনি সেম জিনিসটা করলেন, আস্তে আস্তে এবার দূরের দিকে নিয়ে গেলেন। মানে কাছের দিকে নিয়ে আসছিলেন, এবার আস্তে আস্তে উনি দূরের দিকে নিয়ে গেলেন। তো অদ্ভুত ব্যাপার, যখন উনি দূরের দিকে নিয়ে যাচ্ছেন তখনও কিন্তু গ্যালভানোমিটারের কাঁটার ডিফ্লেকশন হচ্ছে, কিন্তু আগেরটা যদি ডান দিকে হয়, মানে কাছে নিয়ে যাওয়ার জন্য যদি ডান দিকে ডিফ্লেকশন হয়, দেখা গেল দূরে নিয়ে যাওয়ার জন্য ডিফ্লেকশনটা বাঁ দিকে। তার মানে কি? কাছে নিয়ে আসার জন্য যদি কারেন্টটা ক্লকওয়াইজ হয়, দূরে নিয়ে যাওয়ার জন্য কারেন্টের অভিমুখ হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ প্রবাহের অভিমুখ উল্টে যাচ্ছে। ঠিক? তাহলে কি পেলাম? গোটা ব্যাপারটা একটা কুণ্ডলী আর একটা ম্যাগনেট দণ্ডচুম্বক নিতে হবে। কুণ্ডলীটাকে স্থির রেখে যদি আমি দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর দিকে ক্রমাগত এগিয়ে নিয়ে আসি, অথবা যদি আমি দণ্ডচুম্বকটাকে ক্রমাগত দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখা যায় কুণ্ডলীতে একটা কারেন্ট পাওয়া যায়। একটা কারেন্ট পাওয়া যায় মানে আমি বলতেই পারি কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই যে তড়িৎচালক বল সৃষ্টি হয়, এই তড়িৎচালক বলটাকে নাম দেওয়া হলো আবিষ্ট তড়িৎচালক বল, অর্থাৎ ইনডিউসড ইএমএফ। আবিষ্ট
তড়িৎচালক বল, এবং যে প্রবাহ মাত্রা পাওয়া গেল তাকে বলা হয় আবিষ্ট প্রবাহ মাত্রা বা ইনডিউসড কারেন্ট। তাহলে দুটো নতুন রাশির কথা পেলাম। এখানে কিন্তু ফ্যারাডের পরীক্ষা শেষ হয়ে যায়নি। তাহলে আমরা যেটা পেলাম, পরীক্ষাটা পরবর্তীকালে আরো আসছি, কি পেলাম? আবিষ্ট তড়িৎচালক বল আর আবিষ্ট প্রবাহ মাত্রা। কাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল আর কাকে বলা হয় আবিষ্ট প্রবাহ মাত্রা, এবং তারা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইগুলো আমরা আলোচনা করছি। বেশ, ফ্যারাডে আরো কতগুলো কাজ করলেন যেটা আলোচনা করা যায়। উনি প্রথমে কি করেছিলেন? কুণ্ডলীটাকে স্থির রেখে ম্যাগনেটটাকে মুভ করিয়েছিলেন। ওনার হঠাৎ মনে হলো যে আমি যদি উল্টোটা করি, আমি যদি ম্যাগনেটটাকে স্থির রেখে কুণ্ডলীটাকে মুভ করাই, তাহলে কি সেম ঘটনা ঘটবে? তো উনি যেটা ভেবেছিলেন সেটাকে করে দেখলেন। এটাকে এবার স্থির রাখলেন, এবার কুণ্ডলীটাকে ধীরে 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 ম্যাগনেটের দিকে নিয়ে আসতে লাগলেন, এবং রেজাল্ট কিন্তু সেম। অর্থাৎ কুণ্ডলীটাকে যদি আমি অগ্রসর করি, কাছের দিকে নিয়ে যাই, তাহলেও কারেন্ট পাওয়া যাচ্ছে, দূরের দিকে নিয়ে গেলেও কারেন্ট পাওয়া যাচ্ছে, এবং আনতে আনতে হঠাৎ করে যদি থেমে যাওয়া হয়, কয়েলটাকে তুমি হঠাৎ করে থামিয়ে দিলে, দেখা গেল কুণ্ডলীতে ডিফ্লেকশন জিরো হয়ে যাচ্ছে। তার মানে কতক্ষণ পর্যন্ত এগুলো পাচ্ছি? যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে একটা মোশন থাকছে, যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে একটা মোশন থাকছে, গতিশীলতা থাকছে, ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে? কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল বা বলতে পারো কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়। এবার ওনার হঠাৎ মনে হলো যে ঠিক আছে, আমি একটাকে স্থির রেখে আরেকটাকে মোশন করলে পাওয়া যাচ্ছে, যদি দুটোকে একসঙ্গে গতিশীল করি তাহলেও কি সেম অবজারভেশন পাবো? তো দুটোকে গতিশীল করতে গিয়ে দেখা গেল যে দুটোকেই উনি মুভ করছেন, যদি দুটোকে সেম ভেলোসিটিতে মুভ করা হয়, সাপোজ এটাকেও 2 মিটার পার সেকেন্ড, এটাকেও 2 মিটার পার সেকেন্ড অ্যালং সেম ডিরেকশন মুভ করানো হচ্ছে, ঠিক? দুটোকে যখন সমবেগে গতিশীল করা হলো, তখন কিন্তু কুণ্ডলীতে কোনো ডিফ্লেকশন পাওয়া গেল না। তার কারণ হচ্ছে যখন দুটোর ভেলোসিটি সেম, তখন আমি একটার সাপেক্ষে আরেকটার রিলেটিভ ভেলোসিটি জিরো বলতে পারি। রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট নিশ্চয়ই আছে, ক্লাস 11 এ ছিল। দেখো আবার বলছি, দুটোর ভেলোসিটি যদি সেম হয় তাহলে যে কোনো একটার রিলেটিভ ভেলোসিটি বের করো, সেটা হয়ে যাবে 2 - 2 0। কিন্তু যদি ভেলোসিটি চেঞ্জ করা হচ্ছে, সাপোজ এটাকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করা হচ্ছে, এটাকে 2 মিটার পার সেকেন্ডে মুভ করা হচ্ছে, তখন কিন্তু আবার সেই কারেন্টটা আমরা ফেরত পাচ্ছি। তার মানে মূল কথা কি? মূল কথা হচ্ছে দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকতে হবে। একটার সাপেক্ষে আরেকটার রিলেটিভ মোশন যদি থাকে, তাহলেই আমরা আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট প্রবাহ মাত্রা পাবো। এটা হচ্ছে তোমার ফ্যারাডের ফাইনাল অবজারভেশন। মানে এটা নিয়ে উনি যাবতীয় পরীক্ষা, নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর যে রেজাল্টগুলো পেয়েছিলেন বললাম তোমাদেরকে, সূত্রের সাহায্যে প্রকাশ করেছিলেন। সূত্রগুলো পরে আসছি। তাহলে মূল ব্যাপার যেটা হলো যে যতক্ষণ পর্যন্ত একটা কুণ্ডলী, তড়িৎ পরিবাহী কুণ্ডলী অবশ্যই, এবং একটা দণ্ডচুম্বক, এদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে, ততক্ষণ পর্যন্ত কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। সেই তড়িৎচালক বলকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল, এবং যে প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট প্রবাহ মাত্রা। ঠিক আছে? whenever there is a relative motion between a current carrying coil and a magnet, an EMF is induced, and that EMF is called induced EMF, and the current induced is known as induced current. তাহলে আবিষ্ট তড়িৎচালক বল আর আবিষ্ট প্রবাহ মাত্রা, এই দুটো সম্পর্কে আমি মোটামুটি ধারণা পেলাম। নেক্সট হচ্ছে এই রাশিগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে ডিপেন্ডস অন। তাহলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করবে। কতটা কারেন্ট বা কতটা ইএমএফ হবে সেটা নির্ভর করবে এই চুম্বকের ক্ষমতার উপর। মানে একটা চুম্বক, দণ্ডচুম্বক, সেটা যদি ভেরি উইক ম্যাগনেট হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি ডিফ্লেকশন বা খুব বেশি ইনডিউসড কারেন্ট পাওয়া যায় না। কিন্তু যদি একটা শক্তিশালী দণ্ডচুম্বক ব্যবহার করো, তাহলে কিন্তু উচ্চমানের পাওয়া যায়। তাহলে এটা নির্ভর করছে, এক নম্বর হচ্ছে দণ্ডচুম্বকের মেরু শক্তির উপর, ডিপেন্ডস অন দা পোল স্ট্রেংথ অফ দা ম্যাগনেট। তাহলে মেরু শক্তির উপর অবশ্যই ডিপেন্ড করবে, ঠিক? আচ্ছা, দুজনের মধ্যে যেটা রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, মানে এদের মধ্যে আপেক্ষিক বেগ যত বেশি হবে
তত বেশি আমি ইনডিউসড ইএমএফ পাবো বা ইনডিউসড কারেন্ট পাবো। আর যদি তুমি আস্তে আস্তে মুভ করাও, একটা 2 একটা 1, রিলেটিভ ভেলোসিটি আরো কমে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেন্টের পরিমাণ আমরা খুব কম পাবো। আর 3 নম্বর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দা কয়েল, কুণ্ডলীর পাক সংখ্যা। মানে তুমি যে কুণ্ডলীটা তৈরি করছো সেই কুণ্ডলীটা একটা পাকের কুণ্ডলী না দুটো পাকের কুণ্ডলী না 50 পাকের কুণ্ডলী, সেটা ডিপেন্ড করছে। এবং যত বেশি পাক সংখ্যা নেবে তত বেশি কিন্তু আমি আবিষ্ট পরিচালক বল বা আবিষ্ট প্রবাহ মাত্রা পাবো। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইএমএফ ডিপেন্ডস অন, অর্থাৎ তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবার যদি বলে ইএমএফ তো হলো ইনডিউসড কারেন্ট ডিপেন্ডস অন, তাহলে কারেন্ট ডিপেন্ডস অন যেহেতু তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রা অলমোস্ট তো সেম কারণে ঘটছে, আর তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রার তোমার পার্থক্য কোথায়? I ইকুয়াল টু হচ্ছে E বাই R, তাই না? ইনডিউসড ইএমএফ যদি E হয় আর কুণ্ডলীর রোধ যদি R হয়, তাহলে প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে E বাই R। তাহলে তুমি মনে রাখবে যে যদি I চাই তাহলে 1 2 3 তিনটেই কিন্তু কারণ হয়ে যাবে। মানে এটাও কিন্তু মেরু শক্তির উপর ডিপেন্ড করবে, আপেক্ষিক বেগের উপর ডিপেন্ড করে, পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। আরেকটা যেটা তুমি ঢুকিয়ে দিতে পারো বাড়তি, সেটা হচ্ছে কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে যখন আমার প্রবাহ মাত্রার কথা বলবে আমার একটা বাড়তি পয়েন্ট চলে আসবে, সেটা হচ্ছে কুণ্ডলীর রোধ। এবং কিভাবে নির্ভর করবে? অবভিয়াসলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং কুণ্ডলীর রোধ যত কম হবে তত আমি বেশি পরিমাণ প্রবাহ মাত্রা পাবো, আর কুণ্ডলীর রোধ যত বেশি হবে তত কম পরিমাণ প্রবাহ মাত্রা পাবো। ঠিক আছে, বেশ, সবই হলো, উনি এগুলো সবগুলোই ব্যাখ্যা করলেন যে কতটা হবে কিভাবে হবে, সবই হলো। কিন্তু মেন কারণ কি, মানে হঠাৎ করে এভাবে আমি কারেন্ট পাবো কেন, এটার প্রশ্ন, এটা একটা প্রশ্ন এলো। সবাই বললো হ্যাঁ আমি বুঝতে পারলাম যে whenever there is a relative motion between a magnet and a current carrying coil, there will be some EMF induced in the coil as well as current also induced in the coil. But what is the reason? কেন কেন তৈরি হচ্ছে, কি এমন ঘটনা ঘটছে যার জন্য এই ঘটনাটা ঘটছে? তো সেটা ব্যাখ্যা করার জন্য আরো দুটো রাশি নিয়ে আমরা আলোচনা করব। একটাকে বলা হয় চৌম্বক প্রবাহ, আর একটাকে বলা হয় চৌম্বক আবেশ। চৌম্বক প্রবাহ মেইনলি ফাই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। আরেকটা রাশি নিয়ে পড়ব, সেটা হচ্ছে চৌম্বক আবেশ, বা এটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক, আচ্ছা কাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স? আমরা তড়িৎ ফ্লাক্স নিয়ে পড়েছি। তড়িৎ ফ্লাক্স কি ছিল? যে যে কোনো আহিত বস্তু থেকে বলেছিলাম কিছু কাল্পনিক রেখা, কিছু রেখা নির্গত হয়, যদিও কল্পনার রেখা, এবং সেই রেখাগুলো কি নির্দেশ করে? সেই রেখাগুলো ওই মুহূর্তে তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। বা এভাবে বলা হয়েছিল যে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একক বিচ্ছিন্ন উত্তর মেরু রাখা হয়, তাহলে সেই একক বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথে গমন করে সেই পথটাকে, সেই কাল্পনিক পথটাকে বলা হয়েছিল ইলেকট্রিক ফ্লাক্স। Whenever a unit charge is placed in a uniform electric field, the path of the charge placed in that electric field is known as electric lines of force. ঠিক আছে, তো সেটা ছিল তড়িৎ তড়িৎ বলরেখা। আচ্ছা, একই রকম ভাবে কোনো একটা যদি বার ম্যাগনেট থাকে, একটা যদি চুম্বক থাকে, সবসময় আমি ধরে নিতে পারি সেই চুম্বকের উত্তর মেরু থেকে কিছু বলরেখা নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে সেই বলরেখাগুলো প্রবেশ করে। মানে সাউথ পোলটা অ্যাজ ইফ নেগেটিভ চার্জ এবং নর্থ পোলটা পজিটিভ চার্জের কাজ করে। ঠিক আছে, বেশ, এবার এই যে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেটা যখন কোনো তলের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে তাকে বলা হচ্ছে সেই তলের মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স। মানে তুমি ধরে নাও যে এইভাবে কিছু বলরেখা যাচ্ছে, ঠিক, আর সেই বলরেখায় তুমি একটা
নির্দিষ্ট কোনো তল রেখে দিলে, সাপোজ এটার এরিয়া হচ্ছে এস, ঠিক, এবং এটার মধ্যবর্তী কোণ হচ্ছে সাপোজ থিটা। এটা হয়ে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রবলের দিক। একই রকম ভাবে যেমন করে তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্র প্রবলের দিক নির্দেশ করে, ঠিক সেরকম ভাবে যে চৌম্বক বলরেখাগুলো চৌম্বক ক্ষেত্র প্রবলের দিক নির্দেশ করে। তাহলে এদিকে যদি চৌম্বক বলরেখা হয় তাহলে চৌম্বক ক্ষেত্র প্রবল্য, বি মাথায় ভেক্টর দিয়েছি, ওইদিকে কাজ করবে। তাহলে এইভাবে বলরেখাগুলো যাচ্ছে, আর কোনো একটা তল এইভাবে রাখা আছে, অর্থাৎ সেম অভিমুখে নয়। আমি বলতে পারি আর তলের ক্ষেত্রফলের অভিমুখ কিভাবে হয়, ওই তলের সঙ্গে লম্বভাবে। তাহলে এটা হচ্ছে তলের ক্ষেত্রফল। তাহলে এই বলরেখাগুলো তলটার মধ্য দিয়ে অতিক্রম করছে কিন্তু লম্বভাবে নয়। তাহলে আমি যদি বলি তলের মধ্য দিয়ে অতিক্রম করার কথা, তাহলে তলের মধ্য দিয়ে মানে এই দিকে বলতে চাই, তলটার সঙ্গে লম্বভাবে মানে এই দিকে কতগুলো বলরেখা। তাহলে আমি কি করবো, এটা একটা ভেক্টর রাশি, এর একটা উপাংশ নিয়ে নেব। তাহলে এটার মধ্য দিয়ে, এই তলের মধ্য দিয়ে এই অভিমুখে কতটা এফেক্ট থাকবে, সেটা হচ্ছে বি কস থিটা। ভেক্টরের কনসেপ্ট থেকে এইদিকে বি যাচ্ছিল, তার কতটা উপাংশ ক্ষেত্রফলের দিকে থাকবে, কতটা উপাংশ তলের দিকে থাকবে, বা বলতে পারো তলের সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে এটা বি হলে এটা বি কস থিটা। তাহলে তলের সঙ্গে লম্বভাবে যতগুলো বলরেখা যাবে তার এফেক্ট আমি পাবো বি কস থিটা দিয়ে। তাহলে সেক্ষেত্রে চৌম্বক প্রবাহ কাকে বলবো, চৌম্বক প্রবাহ হয়ে যাবে বি কস থিটা ইনটু এরিয়া অফ দ্য কয়েল। এ দিয়েই প্রকাশ করা হয় ইন জেনারেল। তাহলে আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু বি ডট এ। ঠিক যেমন ইলেকট্রিক ফ্লাক্স পেয়েছিলে ঠিক সেরকম ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হলো, কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। ইট ইজ দ্য নাম্বার অফ লাইনস অফ ফোর্স ক্রসিং থ্রু এনি এরিয়া নরমালি। এবং এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় ফাই ইকুয়াল টু বি ডট এ। ঠিক, বিটা অবশ্যই চৌম্বক ক্ষেত্র প্রবল্য, আর এটা হচ্ছে এরিয়া অফ দ্য কয়েল ডট প্রোডাক্ট। তাহলে বি এ cos থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য এরিয়া ভেক্টর। তাহলে অবভিয়াসলি তুমি এখান থেকে করতে পারো যে যদি থিটাটা 0 হয়ে যায়, থিটা 0 মানে কি, সেম এটা এই দুটো সেম ডিরেকশনে, ঠিক আছে। থিটা 0 মানে কি, বলরেখাগুলো তলের সঙ্গে লম্ব, খেয়াল রেখো এখানে কিন্তু বলছি থিটা 0, কিন্তু হয়ে যাচ্ছে বলরেখাগুলি দ্য নাম্বার লাইনস অফ ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তলের সঙ্গে লম্ব, তবে তোমার থিটা ইকুয়াল টু 0 হবে। এবং সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু বি ইনটু এ, মনে রাখবে সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু ম্যাক্সিমাম। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তার মানে কি, বলরেখাগুলো তলটা এই দিকে হবে, বিটা এই দিকে হবে। তাহলে সেক্ষেত্রে বলরেখাগুলো তলের সঙ্গে সমান্তরাল ভাবে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে সমান্তরাল এবং ফাই ইকুয়াল টু হয়ে যাবে 0। অবভিয়াসলি ফাইটা 0 যেহেতু হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো তলটার মধ্য দিয়ে কেউ যাচ্ছে না। তুমি ভাবতে পারো এটা যদি তোমার তল হয়, বলরেখাগুলো এইভাবে যাচ্ছে, মানে তলের ভেতর দিকে কেউ ঢুকছে না, সেই জন্য ফ্লাক্সটা 0। আর যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু মাইনাস বিএ, অর্থাৎ সেক্ষেত্রে সেটা মিনিমাম হয়ে যাবে এবং ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে তোমার চৌম্বক ফ্লাক্স। হ্যাঁ, এর সঙ্গে তোমার আসবে কি, এদের একক কি হবে, তাই না, এদের একক কি হবে। তো বলে রাখি সিজিএস পদ্ধতিতে ফ্লাক্সের একক হয়ে যাচ্ছে ম্যাক্সওয়েল, আর এসআই পদ্ধতিতে ফ্লাক্সের একক হয়ে যাচ্ছে ওয়েবার। ঠিক আছে, দুজন বিখ্যাত বিজ্ঞানী, তাদের নাম অনুসারে যথাক্রমে ফ্লাক্সের এককগুলো করা হয়েছে। এবং যেহেতু এটা ডট প্রোডাক্ট, বুঝতেই পারছো এটা ফাইনাল যেটা পাবো সেটা কখনোই ভেক্টর রাশি হতে পারে না, কারণ দুটো রাশির গুণফল যদি স্কেলার রাশি হয় তবেই তোমার ডট প্রোডাক্ট আসে। তাহলে সেক্ষেত্রে ফাইটা হয়ে যাচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে চৌম্বক প্রবাহ সম্পর্কে হলো। আচ্ছা, এবার চলে এসো চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলছে, ম্যাগনেটিক ইন্ডাকশন বলছে এই একই ব্যাপার, চৌম্বক প্রবাহটাই হচ্ছে কিন্তু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি চৌম্বক বলরেখা কোন তলের মধ্য দিয়ে অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে চৌম্বক আবেশ বা ম্যাগনেটিক ইন্ডাকশন। ইট ইজ দ্য নাম্বার অফ লাইনস অফ ফোর্স ক্রসিং থ্রু এনি এরিয়া নরমালি
পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে তুমি বলতে পারো যে ফাই বাই এ, এই রাশিটাকে বলা হচ্ছে তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন। সো দ্যাট ইজ বি। এই যে বি কে, ফাই কে এ দিয়ে যদি ভাগ করি কি পাবো? বি পাবো, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে এটার ক্ষেত্রে একক কি হয়ে যাবে? এটার ক্ষেত্রে একক হয়ে যাবে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কয়ার, আর এটা হয়ে যাবে ওয়েবার পার মিটার স্কয়ার। এটাকে বলা হয় টেসলা, আর এটাকে বলা হয় গাউস। ঠিক আছে, তুমি মনে রাখবে যে 1 ওয়েবার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। ঠিক আছে, 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল, আর 1 টেসলা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। ঠিক, তাহলে চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবাহ সম্পর্কে আমরা আলোচনা করলাম। অবভিয়াসলি চৌম্বক আবেশ কিন্তু ভেক্টর রাশি, চৌম্বক প্রবাহ কিন্তু স্কেলার রাশি। বেশ, এরপর আমাদের আলোচনা হচ্ছে যে কেন ওই ঘটনাগুলো ঘটছে। তড়িৎ চুম্বকীয় আবেশ যেটা বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমরা তড়িৎ চুম্বকীয় ইএমএফ বলেছি, তড়িৎ চুম্বকীয় প্রবাহ মাত্রা বলেছি, আর গোটা ঘটনাটাকে মানে ফ্যারাডে যে পরীক্ষাটা করলেন, যে তড়িৎ প্রবাহ পাওয়া গেল, আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া গেল, সেই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, অর্থাৎ কোন দণ্ড চুম্বক এবং কোনো একটা তড়িৎ পরিবাহী কুণ্ডলী, এদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, তাহলে কুণ্ডলীতে তড়িৎচালক বল বা প্রবাহ সৃষ্টি হবার ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, whenever there is a relative motion between a bar magnet and a coil, an EMF and current is induced in the coil and the phenomenon is known as electromagnetic induction. যেটা আলোচনা করতে যাচ্ছিলাম যে কেন, why, তো কারণটাও কিন্তু ফ্যারাডে ব্যাখ্যা করলেন। ফ্যারাডের ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমি যখন ওই দণ্ডচুম্বকটাকে ক্রমাগত কুণ্ডলীর দিকে নিয়ে আসছি, তখন কি ঘটনা ঘটছে। উনি বলেন ধরা যাক এটা হচ্ছে চুম্বকটা প্রাথমিক অবস্থান, এবার চুম্বক থেকে ক্রমাগত বলরেখা অতিক্রম হচ্ছে, এইভাবে বলরেখাগুলো বেরোচ্ছে। তাহলে প্রথম অবস্থানে তুমি দেখো এইভাবে বলরেখাগুলো এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এইভাবে আছে। যখন ওই দণ্ডচুম্বকটা খুব কাছে চলে আসছে, সাপোজ এই অবস্থানে চলে আসছে, তখন কি হচ্ছে, ওই কুণ্ডলীটার মধ্য দিয়ে অনেক বেশি সংখ্যক বলরেখা অতিক্রম করছে। বলরেখা দিয়ে আমি বলেননি, উনি বলেছেন চুম্বক প্রবাহ দিয়ে। একই ব্যাপার, নাম্বার অফ লাইনস অফ ফোর্স ক্রসিং থ্রু এনি এরিয়া নরমালি দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে মূল ব্যাপার হচ্ছে যে এই কুণ্ডলীতে আবিষ্ট চৌম্বক প্রবাহ পরিবর্তিত হচ্ছে। যত আমি কাছে নিয়ে আসছি আবিষ্ট চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, যত আমি দূরে নিয়ে যাব আবিষ্ট চৌম্বক প্রবাহ হ্রাস পাবে। উনি বললেন এই যে পরিবর্তন হচ্ছে চৌম্বক প্রবাহ, এই চৌম্বক প্রবাহের পরিবর্তনটাই প্রকৃতপক্ষে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটানোর জন্য দায়ী। ঠিক আছে, তড়িৎ চুম্বক তাহলে কি হলো, মূল ব্যাপার হলো এই চৌম্বক প্রবাহের পরিবর্তন। ঠিক আছে, এরপর উনি গোটা ব্যাপারটাকে নিজে দুটো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করলেন। কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যাটা এইভাবে করলেন, ফ্যারাডের সূত্রাবলী, তোমরা ক্লাস 10 এ পড়েছো, ফ্যারাডের সূত্রাবলী দুটো সূত্র দিয়েছিলেন। এক নম্বর সূত্র ছিল এরকম যে যতক্ষণ পর্যন্ত কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকে, কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং এই তড়িৎচালক বল কতক্ষণ আবিষ্ট হয়, আপ টু হুইচ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য কয়েল। অর্থাৎ চুম্বক এবং কয়েলের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা আপেক্ষিক গতি থাকে, ততক্ষণ পর্যন্ত এই তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ছিল তোমার ফ্যারাডের প্রথম সূত্রাবলী। আর দ্বিতীয় সূত্র কি বলছিল? দ্বিতীয় সূত্র কতটা তড়িৎচালক বল হবে সে সম্পর্কে তোমার আইডিয়া দেয়। এটা তো ঘটনাটা যেটা ঘটে সেটাকে উনি প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করলেন। দ্বিতীয় সূত্রটাকে উনি কি বললেন? দ্বিতীয় সূত্র বললেন যে আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। The induced EMF is proportional to rate of change of magnetic flux. এটা হচ্ছে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আর যখনই আমি টাইম দিয়ে ভাগ করে দিলাম তখন সেটা হয়ে গেল রেট অফ, তাই না? তাহলে সেটা কি হচ্ছে, এই যে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে তার সঙ্গে ইএমএফ সমানুপাতিক। ঠিক আছে,
তোমাদের এমনি মনে রাখতে হবে, বাংলায় বলবে যে আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহ পরিবর্তনের হারের সমানুপাতিক। এবং অবভিয়াসলি যদি কুণ্ডলীতে যদি পাক সংখ্যা n হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে n d phi by dt if n is the number of turns of the coil। এবং এখান থেকে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট আসবে d phi by dt, এবং ফ্যারাডে দেখিয়েছিলেন এই কনস্ট্যান্টটার মান 1, তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমার পড়ে থাকছে n d phi by dt। এই হয়ে যাচ্ছে ফ্যারাডের কাজ। কিন্তু এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা কার কার উপর ডিপেন্ড করবে, কিভাবে পাবো সে সম্পর্কে কোনো আইডিয়া কিন্তু ফ্যারাডে দিতে পারেননি। মানে এতক্ষণ পর্যন্ত যা কিছু কাজ করেছিলেন সেটা সবটাই হচ্ছে ফ্যারাডের মস্তিষ্কপ্রসূত। উনার পরীক্ষা, উনি সিদ্ধান্ত, উনার ব্যাখ্যা, উনার দুটো সূত্র সব আলোচনা হয়ে গেল, কিন্তু ফ্যারাডের মাথায় কখনোই আসেনি যে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে সে সম্পর্কে কোনো ধারণা কিন্তু ফ্যারাডের মাথায় আসেনি বা উনি কিন্তু দেননি। তবে যেটুকু উনি আবিষ্কার করেছিলেন সেটা অবশ্যই একটা বলতে পারো বিজ্ঞানের একটা নতুন ধাপ। মানে এই ধরনের ঘটনা আগে কোনোদিন কেউ বলতে পারেনি, সুতরাং ফ্যারাডে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। তো নেক্সট প্রশ্ন যেটা বলছিলাম যে কোন দিকে হবে সেটা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য একটা নতুন সূত্র আছে, সেটাকেও তড়িৎচুম্বকীয় সূত্রের মধ্যেই ফেলা হয়। বিজ্ঞানী লেঞ্জের সূত্র, লেঞ্জ একটা গুরুত্বপূর্ণ সূত্র দিলেন এই সম্পর্কে। যদি তোমাকে বলে তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী লেখো, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, লেঞ্জের সূত্র তিনটেই লিখতে হবে। আর যদি আলাদা করে উল্লেখ করে দেয় ফ্যারাডের সূত্রাবলী বিবৃত করো, তখন সেক্ষেত্রে লেঞ্জের সূত্র বলার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, লেঞ্জ কি বললেন? লেঞ্জ বললেন যে তড়িৎচুম্বকীয় আবেশের বা তড়িৎচুম্বকীয় প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যাতে সেটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। It opposes the reason for which it is created. The direction of induced EMF will be such that it will oppose the case for which it is created. অদ্ভুত ব্যাপার, দেখো কি বলছে যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। তো জিনিসটাকে ব্যাখ্যা করবে কি করে? দেখো জিনিসটার ব্যাখ্যা এইভাবে করছি। আচ্ছা, ব্যাখ্যা করার আগে একটা জিনিস মনে করিয়ে দিই, যেটা যদি একটা কুণ্ডলী হয়, এটার মধ্যে যদি ক্লকওয়াইজ কারেন্ট যায় আর এটার মধ্যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে আমি ভেবে নিতে পারি যে এদিক থেকে যদি অবজার্ভ করি এখানে কিন্তু একটা ম্যাগনেটিক পোল তৈরি হয়। অলরেডি এগুলো আমরা জানি ওরস্টেডের পরীক্ষা, যে whenever current flows through a conducting wire a magnetic field is created in its surrounding region। যে যখনই একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তখন সেই রিজিয়নে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যায়। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এবং যখন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট যায়, আমি যদি দিক থেকে দেখি ক্লকওয়াইজ দেখি, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হয় এখানে একটা সাউথ পোল তৈরি হয় আর এখানে একটা নর্থ পোল তৈরি হয় যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এই জিনিসটা তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এবার আমি চলে আসি ফ্যারাডের সেই পরীক্ষা। মনে করো এটা হচ্ছে আমি শুধু কয়েলটা আঁকলাম, বাকি গ্যালভানোমিটার রাখলাম না, আর এখানে মনে করো একটা ম্যাগনেট আছে। তাহলে কোন দিকে কারেন্ট সৃষ্টি হবে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমি ধরে নিলাম প্রথমে যে ম্যাগনেটটাকে টুওয়ার্ডস দ্য কয়েল মুভ করানো হচ্ছে। তাহলে এবার স্টেটমেন্টটা ভাবো, যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। তাহলে কোন কারণে সৃষ্টি হয়? চুম্বকটাকে কুণ্ডলীর দিকে গতিশীল করার জন্য। তাহলে কুণ্ডলীটাকে চুম্বকের দিকে গতিশীল করার জন্য কারেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে তোমাকে এবার ভাবতে হবে এখানে নর্থ পোল সৃষ্টি হবে না সাউথ পোল সৃষ্টি হবে। দুটোর ছাড়া তো আর কোনো অপশন নেই, আইদার ক্লকওয়াইজ কারেন্ট যাবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে। তাহলে তোমাকে ভাবতে হবে এখানে কোন পোল তৈরি হলে এই চুম্বকের গতি ব্যাহত হয়। চুম্বকের এই দিকে গতির জন্য তো কারেন্ট হচ্ছে। তাহলে আমি যদি মনে মনে ভাবি যে এখানে একটা নর্থ পোল তৈরি হচ্ছে, তাহলে কুণ্ডলীর গতি চুম্বকের গতি বাধাপ্রাপ্ত হবে, নর্থ পোলকে রিপেল করবে, তাই না? তাহলে নর্থ পোল যদি হয় তাহলে নর্থ পোল মানে কারেন্ট কোন দিকে হবে? দেখো কারেন্টের ডিরেকশন আমি কি, আবার যদি উল্টো ভাবে ভাবো যে না আমি চুম্বকটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, তখন তোমাকে উল্টো ভাবে ভাবতে হবে কি জন্য কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে? দূরে সরাবার জন্য। তাহলে দূরে সরে যাওয়াটাকে বাধা দিতে হবে, মানে কাছে আনতে হবে। তাহলে কাছে আসবে কখন? যদি আমি এখানে একটা সাউথ পোল তৈরি করতে পারি।
তার মানে সেক্ষেত্রে কারেন্টের ডিরেকশন হয়ে যাবে ক্লকওয়াইজ। ওটা ব্যাপারটা বোঝা গেল? যে কারণে সৃষ্টি হবে সেই কারণটাকে বাধা দেবে। তাহলে তোমাকে ভাবতে হবে এখানে নর্থ পোল না সাউথ পোল, তাহলে কোন দিকে অগ্রগতি ঘটাচ্ছ সেটা ডিপেন্ড করছে। যদি কাছের দিকে নিয়ে আসো তাহলে এমন একটা পোল সৃষ্টি হবে যাতে কাছে আসাটা বাধা পাই, মানে বিকর্ষণ হয়, তাহলে সেক্ষেত্রে সেম টাইপের পোল হবে। আর দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি তৈরি হয় তাহলে দূরে সরিয়ে নিয়ে যাওয়াটাকে বাধা দেবে, তার মানে কাছে আনতে চাইবে, তার মানে অপোজিট পোল তৈরি হবে। এই হচ্ছে তোমার লেঞ্জের সূত্রের মূল কথা। ঠিক আছে, নেক্সট ব্যাখ্যা করতে চাইবে যে তুমি শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটাকে ব্যাখ্যা করো। আমি মোটামুটি শক্তির সংরক্ষণ সূত্র দিয়েই গোটা ব্যাপারটাকে তোমাদের সামনে তুলে ধরেছি। তুমি একটা জিনিস ভাবো যে আমি যদি লেঞ্জের সূত্রটাকে ভুল ধরে নিই, প্রমাণ করার অনেকগুলো স্টেপ থাকে, যে কোনো একটা সূত্র তোমাকে মনে করো প্রমাণ করতে বললো। একটা স্টেপ হচ্ছে যে তুমি সূত্রটাকে ভুল ধরে নাও, নিয়ে ভুল ধরে নিয়ে যে অবজারভেশনগুলো পাচ্ছ দেখাও যে সেই অবজারভেশনগুলো ঠিকঠাক হচ্ছে না। যেমন দেখো এখানে আমি প্রথমেই ধরে নিলাম যে লেঞ্জ যেটা বলেছিলাম সেটা ভুলভাল বলেছিলাম। তার মানে আমি যখন নর্থ পোলটাকে টুয়ার্ডস দ্য কয়েল নিয়ে আসবো তখন এখানে নর্থ পোল সৃষ্টি হয়, তো আমি ধরে নিলাম লেঞ্জের সূত্রের ভুল। আমি তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে সাউথ পোল তৈরি হবে। আর তো কোনো অপশন নেই, আইদার নর্থ পোল অথবা সাউথ পোল। কাছে চলে আসছিলাম, লেঞ্জ বলেছিল নর্থ পোল তৈরি হবে, আমি লেঞ্জকে ভুল প্রমাণ করতে চাইছি, তাহলে নর্থ পোল নয় তো কি হবে, সাউথ পোল। এখানে ইস্ট ওয়েস্ট পোলের কোনো ব্যাপার নেই, তাহলে এখানে সাউথ পোল তৈরি হয়েছে। এবার যদি সাউথ পোল তৈরি হয় তাহলে তোমার কি অবজারভেশন পাচ্ছ যেটা ঘটনাগুলোকে ঠিকমতো ব্যাখ্যা করতে দিচ্ছে না। দেখো তাহলে কি হচ্ছে, যদি সাউথ পোল তৈরি হয় তাহলে নর্থ পোল আর সাউথ পোল তাকে অ্যাট্রাক্ট করবে। তবে তোমাকে এরপরে মানে প্রথমে তুমি একটু গতি দিলে, সাউথ পোল তৈরি হয়ে গেল, তারপরে আর তোমার ফোর্স অ্যাপ্লাই করার দরকার নেই, গতি দেওয়ার দরকার নেই। এদের মধ্যে তো এমনি একটা আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের প্রভাবে চুম্বকটা নিজে নিজেই এদের দিকে অগ্রসর হবে, তাই না? তাহলে তুমি কোনো ওয়ার্ক ডান করছো না, বাট ইউ আর গেটিং সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট। সাউথ পোল মানে সাপোজ এইদিকে একটা কারেন্ট পাচ্ছ, তার মানে উইদাউট ডুইং এনি ওয়ার্ক ইউ আর গেটিং ইলেকট্রিক এনার্জি, যেটা বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ কোনো প্রকার কার্য না করে তো শক্তি পাওয়া যায় না। কিন্তু আমার এখানে অবজারভেশন কি হচ্ছে, যদি আমি লেঞ্জের সূত্র ভুল ধরে নিই, আমার তাহলে এখানে সাউথ পোল তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি কোনো কাজ না করেই আমি একটা তড়িৎ শক্তি পেয়ে যাচ্ছি, যেটা বাস্তবে সম্ভব নয়। এবার তুমি ভাবো তাহলে লেঞ্জের সূত্র যদি ঠিক ধরে নিই, এখানে যদি আমি নর্থ পোল ভাবি তাহলে এই যে কারেন্ট হচ্ছে, তো নর্থ পোল, তাহলে নর্থ পোলকে বিকর্ষণ করবে, তুমি তার এগেনস্টে নিয়ে যাচ্ছ, তার মানে কি ইউ আর ডুইং সাম ওয়ার্ক and by with that work you are getting some electric energy। তাহলে দেখো তড়িৎ যেটা শক্তির সংরক্ষণ সূত্র সেটা কিন্তু মেনে নিচ্ছে। সুতরাং এইভাবে আমি শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করে দিতে পারি। এই পার্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমার তো সংজ্ঞা আসতেই পারে, তড়িৎ চুম্বকীয় আবেশ, আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ চালক বল, তারা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তারপর ফ্যারাডের সূত্রাবলী বা তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী যেরকম বলবে, যদি তড়িৎচুম্বকীয় আবেশ হয় তাহলে লেন্সটাকে ওর মধ্যে ঢুকাবো, যদি ফ্যারাডে বলে তাহলে আনার দরকার নেই। আচ্ছা, এবার এখান থেকে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে মডিফিকেশন আসবে, যে লেঞ্জের যেটা সেকেন্ড ল পেয়েছিলাম, আমি পেয়েছিলাম E ইকুয়াল টু n d phi বাই dt। যখন আমি লেঞ্জের সূত্রটাকে ইনকর্পোরেট করব তখন কিন্তু এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, কারণ কি অপোজ করার কথা বলা হচ্ছে। তাহলে অপোজ করার কথা যেহেতু বলা হচ্ছে সেই জন্য এখানে একটা কিন্তু মাইনাস সাইন আসবে। আবার ম্যাথামেটিক্সের কারণে যখন শুধুমাত্র মান বের করতে দেয় তখন সেক্ষেত্রে মডিউলাস নিয়ে আমি মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে দেবো। তো যাই হোক, এবার একটু ম্যাথমেটিক্যাল এক্সেসিতে আসতে হবে যে ইএমএফ কখন কখন পাবো, তাহলে সোজা কথায় তাহলে আমরা একটা জিনিস পেয়েছি যে ইএমএফ কখন পাবো, whenever there is change in magnetic flux বা চেঞ্জ ইন চৌম্বক প্রবাহ। না, মূল কথা হচ্ছে চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ইএমএফ পাবো। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে চৌম্বক প্রবাহের কথা বলছি, এই চৌম্বক প্রবাহ আবার দুটো জিনিসের উপর মেইনলি ডিপেন্ড করে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আর একটা হচ্ছে এরিয়া। অ্যাকচুয়ালি ফাই ইকুয়াল টু বি ইনটু এ, যদি আমি থিটাটাকে 0 ধরে নিই, তাহলে ওইটাকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই সূত্রটার মধ্যে, আমি মডিউলাস নিচ্ছি, মাইনাস চিহ্ন নেব না, আমি এনটাকেও এর মধ্যে 1 ধরে ক্যালকুলেশন করছি, তাহলে আমার অ্যাকচুয়ালি পেলাম E ইকুয়াল টু d phi বাই dt, রাইট? তাহলে এখানে আমি বলতে পারি d dt, এটা হয়ে গেল phi ইকুয়াল টু b ইনটু a। তাহলে এটাকে আমি লিখতে পারি b
dA বাই dt প্লাস a dP বাই dt। তাহলে ইএমএফ আমি কখন কখন পাবো? যখন তোমার কোনো চৌম্বক ক্ষেত্রে এরিয়ার পরিবর্তন হবে তখন কিন্তু আমি একটা ইএমএফ পাবো। আর যদি কোনোভাবে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় তাহলেও কিন্তু আমি ইএমএফ পেতে পারি। এবার তুমি যখন অঙ্কগুলো অ্যানালিসিস করবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আইদার এরিয়া চেঞ্জ হচ্ছে অথবা বি চেঞ্জ হচ্ছে। এমন নয় যে এরিয়া চেঞ্জ হলে ইএমএফ পাবো না, সেটা কিন্তু নয়। সুতরাং দুভাবেই কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। অঙ্কগুলো আগে থেকেই বলে রাখি, আইদার এ উইল চেঞ্জ অথবা বি উইল চেঞ্জ। এবার অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে সেক্ষেত্রে এরিয়া চেঞ্জ হচ্ছে না বিটা চেঞ্জ হচ্ছে। ঠিক? এবার যখন তোমার এরিয়া চেঞ্জ হবে তার মানে এটা, তার মানে বি চেঞ্জ হবে না, দুটো একসঙ্গে চেঞ্জ দেবে না, তখন তোমার এই পার্টটা জিরো। তাহলে ফর্মুলা হয়ে যাবে E ইকুয়াল টু বি ডিএ বাই ডিটি। আর যখন তোমার বিটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না, তখন ফর্মুলা হয়ে যাবে এ ডিপি বাই ডিটি। আর যদি শুধু সরাসরি ফ্লাক্স দিয়ে অঙ্ক দেয়, ইউনিট দেখেই বুঝতে পারবে ফ্লাক্স দিয়ে অঙ্ক দিয়েছে কিনা, তখন সেক্ষেত্রে সরাসরি ডি ফাই বাই ডিটি করবো। আশা করছি বোঝা গেছে। এটা আমার পাশে রইলো। কিরকম অঙ্ক থাকে দেখো, আমি একটা অঙ্ক বলছি। বলছি একটা কুণ্ডলী আছে, একটা কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীটার এরিয়া দেওয়া আছে, এরকম ভাবে দিয়েছে যে এরিয়া অফ দ্য কয়েল ইজ 0.8 ইনটু 0.2, এইভাবে 0.8 ইনটু 0.2 মিটার স্কয়ার, দিস ইজ দ্য এরিয়া অফ দ্য কয়েল। আচ্ছা, এরপর বলেছে 200 পাক বিশিষ্ট, নাম্বার অফ টার্নস দ্যাট ইজ ইকুয়াল টু 200, মানে ফর্মুলার মধ্যে n আসবে। তো ফর্মুলার মধ্যে n আনা এমন কিছু ব্যাপার নয়, এটা এখানে n চলে আসবে, এখানে n চলে আসবে, এখানে n চলে আসবে, আর গোটা ব্যাপারটা n দিয়ে গুণ হয়ে যাবে। এই হচ্ছে তোমার ব্যাপার। n বলেছে 200। আচ্ছা, এবার বলছে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান 2 ইনটু 10 টু দি পাওয়ার -2 সেকেন্ডে। তাহলে এখানে dt হয়ে যাচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -2 সেকেন্ড। কি বলছে? 0.1 টেসলা থেকে 0.5 টেসলা হয়। দেখো টেসলা, টেসলা মানে কিন্তু কি বি, তাহলে 0.1 টেসলা থেকে 0.5 টেসলা, তাহলে চেঞ্জ কত হচ্ছে? 0.4 টেসলা। দেখো নাম শুধুমাত্র ইউনিট থেকেই তুমি বুঝে যেতে পারবে এটা কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলছে। ঠিক আছে? এটা কখনোই ফ্লাক্স হতে পারে না, তাই না? তাহলে তোমাকে ইউনিট দেখে বুঝতে হবে যে চেঞ্জ ইন বি দিয়েছে না চেঞ্জ ইন ফাই দিয়েছে, ওইটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন কি দিয়েছে হলো, তাহলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? এই হচ্ছে তোমার অঙ্ক। ঠিক আছে? দেখো কত সিম্পল। তার মানে এখানে চেঞ্জ কি হচ্ছে বি এর, তাহলে এ এর চেঞ্জ হচ্ছে না, তাহলে এই টার্মটা জিরো। তুমি এটা করে দেখাতেও পারো, অথবা তুমি একবারে লিখতে পারো যে আবিষ্ট তড়িৎচালক বল, সেটা হয়ে যাচ্ছে এনটা আগে লিখবো এন এ ডিবি বাই ডিটি। বাকিটার মধ্যে আর কিছু নেই। 200, এরিয়া 0.8 ইনটু 0.2, এটা হয়ে যাচ্ছে 0.4, এটা 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে? তাহলে 10 টু দি পাওয়ার +3 উপরে তুলে দিলাম, এই দশমিক উঠে যাবে, এই দশমিক উঠে যাবে, এই দশমিক উঠে যাবে, তাহলে তোমার পড়ে থাকছে 200 ইনটু 8 হয়ে গেল। আচ্ছা, এটা দশমিক উঠে যাওয়ার পর 2 কেটে যাবে, ইনটু 4 হয়ে গেল। তাহলে 4 8 32, 2 64, 6400। যেহেতু সবকিছু এসআই পদ্ধতিতে আছে, তাহলে সেক্ষেত্রে 6400 ক্যালকুলেশন একটু দেখে নেবে। 10 টু দি পাওয়ার 3 বলেছে না, ও 10 টু দি পাওয়ার -2 ছিল, দেখো তাহলে এটা 10 টু দি পাওয়ার -2, তাহলে একটা দশমিক থাকবে, 0.4 করে দিলাম, তাহলে একটা শূন্য কম আসবে, তাহলে সেটা হয়ে যাবে উত্তর 640 ভোল্ট। ঠিক আছে? বেশ, এবার একটু অন্য রকমের যেতে চলে যায় যে এরিয়ার চেঞ্জও কিন্তু হতে পারে। আচ্ছা, এরিয়া চেঞ্জ হতে পারে, সেটা সবথেকে বড় একটা হচ্ছে একটা থিওরি করে নিই, যেখানে আমরা এরিয়া চেঞ্জ দিয়ে থিওরিটাকে দেখাবো যে এরিয়া চেঞ্জ হলেও কিন্তু ইএমএফ ইনডিউসড হয়। আচ্ছা, থিওরিটা কি? গতীয় তড়িৎচালক বল বা মোশনাল ইএমএফ, গতীয় তড়িৎচালক বল বা মোশনাল ইএমএফ। আচ্ছা, মোশনাল ইএমএফ ব্যাপারটা কি রকম,
যে মনে করো তোমার কোনো একটা রিজিয়নে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা পরিবাহীকে গতিশীল করি, তাহলে দেখা যায় যে সেই গতিশীল পরিবাহীর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। মানে ব্যাপারটা এরকম, সাপোজ কোনো একটা রিজিয়নে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে কন্টিনিউয়াস, এখানে তুমি একটা দণ্ড, সাপোজ একটা ধাতব দণ্ড আছে, সেই ধাতব দণ্ডটাকে তুমি আস্তে আস্তে ভি বেগে গতিশীল করলে, কিছুক্ষণ পর এখানে এলো, তো দেখা যাবে যখন তোমার এখান থেকে এখানে এলো, এর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়ে গেছে। এই যে দুই প্রান্তে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে কিসের জন্য? গতিশীলতার জন্য। সেটাকে বলা হচ্ছে গতীয় তড়িৎচালক বল। অর্থাৎ আমি বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো ঋজু পরিবাহীকে গতিশীল করা হয়, তাহলে সেই ঋজু পরিবাহীটি চৌম্বক বলরেখাগুলিকে চেঞ্জ করছে, মানে অতিক্রম করছে, এর ফলে এর দুই প্রান্তে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটাকে বলা হয় গতীয় তড়িৎচালক বল। এখন প্রশ্ন হচ্ছে, গতীয় তড়িৎচালক বল তো বললাম, সেই গতীয় তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে বা এর রাশিমালা কি হবে, সেটা মূলত আমরা আলোচনা করতে চাইছি। তো আমি এইভাবে ভাবছি, এটা হচ্ছে দণ্ডটার প্রাথমিক অবস্থান। আমি ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে L, দণ্ডটা ভি বেগে গতিশীল। আমি ধরে নিলাম কিছুক্ষণ পর দণ্ডটা এরকম একটা অবস্থানে পৌঁছাবে, তাহলে ভিটা তোমার এই দিকে কাজ করছে, বুঝে? ভিটা তোমার এই দিকে কাজ করছে, আর চৌম্বক ক্ষেত্র সেটা তোমার মনে করো একটু ব্যাকাভাবে কাজ করছে, সাপোজ দিস ইজ বি, এই দিকে তোমার বি কাজ করছে, আর আমি ধরে নিলাম ভি আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ভি আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে বিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে এই টার্মটা জিরো, চেঞ্জ কি হচ্ছে? এই যে এটা এক জায়গা থেকে প্রথম অবস্থান থেকে 2 নম্বর অবস্থানে গেল, সেটার জন্য তো এই একটা এরিয়া তৈরি করলো, এই যে এই একটা এরিয়া তৈরি করলো, এই এরিয়াটা কতটা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে যে এরিয়াটা তৈরি করছে সেই এরিয়াটা কতটা সময়ে চেঞ্জ করছে, সেখান থেকে আমি dA বাই dt বের করব, সেখান থেকে আমি ইএমএফটা বার করব। তাহলে আমার এখানে ফর্মুলা হয়ে গেল E ইকুয়াল টু বি dA বাই dt, তাই না? বেশ, এবার কতটা ক্ষেত্রফল তৈরি করেছে? আমি ধরে নিলাম এটা হচ্ছে t ইকুয়াল টু 0, আর এখান থেকে আমার চলে এলো dt সময়, t ইকুয়াল টু dt, খুব ক্ষুদ্র সময়। তাহলে এখানে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটাও ক্ষুদ্র, ক্ষেত্রফলটাকে আমি বলতে পারি L ইনটু dx। যদি এই দৈর্ঘ্যটা dx হয় তাহলে L ইনটু dx, রাইট? এবার তুমি দেখো এরিয়া, তাই তো? এরিয়ার ডিরেকশন কোন দিকে হবে? তোমার দিকে হবে, তাই না? তাহলে এই দিকে তোমার হচ্ছে ক্ষেত্রফলের দিক। তো ক্ষেত্রফলের দিকটা তো আমি এইভাবে দেখাতে পারছি না, আমি এই ক্ষেত্রফলের দিকটাকে দেখালাম এইভাবে, dx টাকে আমি নিচের দিকে লিখবো, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফলের দিক। আমি n হ্যাট দেখাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে dx। n হ্যাট কিন্তু অ্যাকচুয়ালি ওই দিকে নয়, n হ্যাটটা হচ্ছে তোমার দিকে। আমি ধরে নিলাম সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ আলফা, ঠিক? তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এই যে dA হয়ে গেল এটা, তাহলে আমি এখানে যদি মান বসিয়ে দিই L ডট x হচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে b, এটা হয়ে যাচ্ছে L dx, তাই না? L dx, এটা তোমার এরিয়া ভেক্টর থাকবে, তাই না? আমি যদি এইভাবে করি, যদি d phi করতাম, d phi ইকুয়াল টু b ডট dA এইভাবে লিখতে, তাহলে b ডট dA যদি বলি, তাহলে b ডট নিচে দিচ্ছি L dx ইনটু n হ্যাট, বুঝছে? এটাও ভেক্টর আর d এটাও তোমার ভেক্টর। তাহলে b আর n হ্যাট এর মধ্যবর্তী কোণ কত? b আর n হ্যাট এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখানে ওই যে a ডট b সমান ab cos থিটা যেটা আছে, তাহলে b ম্যাগনিটিউড অফ b হলো ম্যাগনিটিউড অফ n মানে 1 L dx, এটা cos আলফা আছে, বুঝা গেল? a ডট b মানে ab cos আলফা, এই যে a আর b এর মধ্যবর্তী কোণ আলফা, সেজন্য এটা cos আলফা হলো। তাহলে এটা হলো d phi। আচ্ছা, এইভাবে না ভেবে আমি গোটাটা ফ্যারাডের সূত্র ধরে করি, b দিয়ে না করলাম, তাহলে E ইকুয়াল টু হয়ে যাচ্ছে d phi বাই dt। তাহলে d phi এর মান বসিয়ে দাও, b L dx cos আলফা আর dt। এবার dx বাই dt মানে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়,
তাহলে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়কে আমি বলতে পারি বেগ, তাহলে এটা হয়ে গেল বিএলভি cos আলফা। আচ্ছা আলফা থিটার মধ্যবর্তী কোণ দেখো, আলফা প্লাস থিটা 90 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু বলতে পারি 90 মাইনাস থিটা, তাহলে আমার পড়ে থাকছে cos অফ 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা মানে sin থিটা, তার মানে পড়ে থাকছে BLV sin থিটা। This is the magnitude of motional EMF. তাহলে আমি একটা জিনিস পেলাম যে মোশনাল ইএমএফ কার কার উপর ডিপেন্ড করছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে তার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, লেংথ অফ দ্য কন্ডাক্টর, ইট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, কত বেগে তুমি গতিশীল করছো, আরেকটা ডিপেন্ড করছে থিটার উপর, থিটাটা কি ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। এবার এটারই একটা অ্যাপ্লিকেশন বলে রাখি, যখন এরোপ্লেন আকাশের মধ্য দিয়ে এভাবে উড়ে যাচ্ছে তখন কিন্তু দেখা গেছে এরোপ্লেনের ডানার দু প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, যদিও সেই আবিষ্ট তড়িৎচালক বলের মান কয়েক ভোল্ট মাত্র, 0.5 ভোল্ট 0.6 ভোল্ট এরকম। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, যখন মনে করো এই যে তোমার একটা এরোপ্লেন তোমার মনে করো উড়ে যাচ্ছে, এরোপ্লেনের যে ডানাগুলো থাকে সাধারণত সেই ডানাটা হচ্ছে পরিবাহী, ঠিক আছে। এবার এরোপ্লেনটা কি করে, পৃথিবীর যে নিজস্ব চৌম্বক বলরেখাগুলো আছে সেই বলরেখার যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, যদি মেন চৌম্বক ক্ষেত্র যদি আই হয় এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটাকে থিটা প্রকাশ করা হয়, তাহলে ভি ইকুয়াল টু ছিল আই সাইন থিটা। তাহলে এই আই সাইন থিটা গুলোকে এরোপ্লেনটা ক্রস করতে করতে যায়, তাহলে যে চৌম্বক ক্ষেত্রকে অতিক্রম করতে করতে যাচ্ছে, তাহলে যেহেতু চৌম্বক ক্ষেত্রকে অতিক্রম করতে করতে যাচ্ছে তাহলে আমি বলতে পারি এই মোশনাল ইএমএফ এর কনসেপ্ট থেকে এই দণ্ডটা এইভাবে থাকে, তাহলে এই ডানাটার দুই প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। তোমার পরীক্ষার প্রশ্ন দেবে কেন আবিষ্ট হয় এবং সেই তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, তাহলে কার কার উপর ডিপেন্ড করবে এখান থেকেই বলতে পারবো। প্রথমত 1 নম্বর ডিপেন্ড করবে ডানার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে, 2 নম্বর এরোপ্লেনের বেগের উপর নির্ভর করবে, আর 3 নম্বর তুমি বলতে পারো এই যে বললাম v ইকুয়াল টু i sin থিটা, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ভার্টিক্যাল কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে।